এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস পৌরনীতির দ্বিতীয় পত্র, ওয়ান শট এমসিকিউ, সবগুলো অধ্যায় একসাথে আমরা শুরু করছি। এমসিকিউ টপিক হিসেবে রয়েছে তোমাদের সিলেবাসের প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ 1947 থেকে 1971, তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ, চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান, সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দশম অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। আমরা শুরু করছি। এ পর্যায়ে আমরা শুরু করছি প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এমসিকিউ। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন সভাপতি কে ছিলেন? প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন কে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1885 সালে বোম্বেতে, বর্তমান মুম্বাই অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল কি, যে বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। তৎকালীন ব্রিটিশ ভারতে ধর্ম, বর্ণ ও অঞ্চল নির্বিশেষে সকল শিক্ষিত ভারতীয়দের একত্রিত করে একতা গড়ে তোলার উদ্দেশ্যেই কি এই দল গঠিত হয়েছিল। কোন আইন সর্বপ্রথম ভারতে সাংবিধানিক শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে? কোন আইন? সেটা অবশ্য কি 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন। এই আইনের মাধ্যমে প্রথমবার ভাইসরয়ের নীতি নির্ধারণী কাউন্সিলে ভারতীয়দের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ হয়, যা সাংবিধানিক ব্যবস্থার সূচনা করে। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি কি 1885 সালে প্রতিষ্ঠিত হয়। ভারতীয় উপমহাদেশের সর্বাপেক্ষা প্রাচীন রাজনৈতিক দল কোনটি? সর্বাপেক্ষা প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে কি ভারতীয় জাতীয় কংগ্রেস। এটি 1885 সালে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে গঠিত অন্যান্য দল যেমন মুসলিম লীগ প্রতিষ্ঠা পায় 1906 সালে, কৃষক প্রজা পার্টি 1936 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের উদ্যোগ গ্রহণ করেন কে? ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের উদ্যোগ গ্রহণ করেন অ্যালান অক্টাভিয়ান হিউম। তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভিস কর্মকর্তা, যাকে কংগ্রেসের কি জনক বলা হয়। লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়? কোন কোন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা? সেটি হচ্ছে কি উত্তর ও পশ্চিম ও পূর্বাঞ্চল। তৎকালীন ভারতের উত্তর পশ্চিম অঞ্চল যেমন পাঞ্জাব, সিন্ধু সীমান্ত প্রদেশ এবং পূর্বাঞ্চল যেমন বাংলা, আসাম ছিল কি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালের মার্চ মাসের কোন তারিখে? 23 মার্চ। 23 মার্চ কি 1940 সালের 23 মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে এই ঐতিহাসিক প্রস্তাব পেশ করা হয়। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? একে ফজলুল হক শেরেবাংলা, একে ফজলুল হক, বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা, একে ফজলুল হক এই প্রস্তাবটি উত্থাপন করেন, যা পরে কি পাকিস্তান প্রস্তাব নামে পরিচিতি পায়। লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্য কি ছিল? লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল কি সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা। এতে মূল শব্দ ছিল স্টেটস, অর্থাৎ ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে স্বাধীন সত্তা বিশিষ্ট রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল। লাহোর প্রস্তাবের পর থেকে এক সম্প্রদায় নিজস্ব রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে। উক্ত সম্প্রদায় নিচের কোনটিকে সমর্থন করে? সেটা হচ্ছে কি মুসলিম সম্প্রদায়। লাহোর প্রস্তাবের পর থেকে ভারতের মুসলিম সম্প্রদায় পৃথক স্বায়ত্তশাসিত ও স্বাধীন ভূখণ্ডের প্রয়োজনীয়তা উপলব্ধি করে ও রাজনৈতিক আন্দোলন জোরদার করে। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়। 1793 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের জমির স্থায়ী মালিকানা দিয়ে লর্ড কর্নওয়ালিস এই ব্যবস্থা চালু করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 খ্রিস্টাব্দে। 1600 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের থেকে সনদ নিয়ে একদল বণিক এটি প্রতিষ্ঠা করেন। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে? লর্ড কার্জন।
1905 সালে প্রশাসনিক পুনর্গঠনের অজুহাতে লর্ড কার্জন বাংলা ভাগ বা বঙ্গভঙ্গ করেছিলেন। বারাসাত বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? বারাসাত বিদ্রোহ কত সালে? 1831 সালে সংগঠিত হয়। তিতুমির নারকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করে ব্রিটিশ ও জমিদারদের বিরুদ্ধে কি 1831 সালে এই বিদ্রোহটি করেন। কত সালে রানী ভিক্টোরিয়া কোম্পানির শাসন বিলুপ্ত ঘোষণা করে? কত সালে? 1858 সালে রানী ভিক্টোরিয়া কোম্পানির শাসন বিলুপ্ত ঘোষণা করেন। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর 1858 সালের 1 আগস্ট ভারত শাসন আইন এর মাধ্যমে রানী ভিক্টোরিয়ার হাতে সরাসরি ভারতের শাসনভার চলে যায়। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের সূচনা হয় কত সালে? কত সালে? 1757 সালে পলাশির যুদ্ধের জয়ের মাধ্যমে। 1757 সালের 23 জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব ও শাসন কি প্রতিষ্ঠিত হয়। মরলে মিন্টো সংস্কার আইন কত সালে প্রণীত হয়? মরলে মিন্টো সংস্কার আইন 1909 সালে প্রণীত হয়। তৎকালীন ভারত সচিব লর্ড মরলে এবং ভাইসরয় লর্ড মিন্টোর যৌথ উদ্যোগে 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা মরলে মিন্টো আইন পাশ করা হয়। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয় কত সালে? পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয় কত সালে? 1909 সালে। 1909 সালের মরলে মিন্টো সংস্কার আইনের মাধ্যমে মুসলমানদের জন্য প্রথম পৃথক নির্বাচক মণ্ডলী ব্যবস্থা করা হয়। কোন আইনে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের প্রথম পদক্ষেপ নেওয়া হয়? কোন আইনে? সেটা হচ্ছে কি মরলে মিন্টো সংস্কার আইন 1909। ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির উদ্দেশ্য কি ছিল? এটার উদ্দেশ্য ছিল হচ্ছে কি ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা। ভারতীয়দের বিশেষ করে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ঐক্য বিনষ্ট করাই ছিল ডিভাইড অ্যান্ড রুল নীতির মূল লক্ষ্য। ব্রিটিশ ভারতে কোন সালের আইনে প্রদেশে দ্বৈত শাসন প্রবর্তন করা হয়েছিল? কোন সালের আইনে? সেটা হচ্ছে কি 1919 সালের আইনে। 1919 সালের ব্রিটিশ ভারতে কোন সালের আইনে প্রদেশে দ্বৈত শাসন প্রবর্তন করা হয়েছিল? কোন সালের আইনে? সেটা হচ্ছে কি 1919 সালের আইনে। 1919 সালের ভারত শাসন আইনের মাধ্যমে প্রাদেশিক সরকারে সংরক্ষিত ও হস্তান্তরিত এই দুই ভাগে ক্ষমতা ভাগ করে দ্বৈত শাসন আনা হয়। কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের সূচনা হয়? পলাশির যুদ্ধের মাধ্যমে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনা হয়। পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়? পলাশির যুদ্ধ কি 1757 সালে সংগঠিত হয়। পলাশির যুদ্ধ শুরু হয় কত তারিখে? 1757 সালের 23 জুন। 1757 সালের কি 23 জুন তারিখে শুরু হয়। মির্জাফরের বিশ্বাসঘাতকতায় মাত্র কয়েক ঘন্টার এই নাটকীয় যুদ্ধ শেষে স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে। দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? রবার্ট ক্লাইভ। 1765 সালে দেওয়ানি লাভের পর ক্লাইভ রাজস্ব আদায়ের দায়িত্ব কোম্পানির কাছে এবং শাসনভার নবাবের হাতে রেখে দ্বৈত শাসন প্রবর্তন করেন। 1919 সালে প্রবর্তিত নতুন আইনে প্রদেশে কি ছিল? দ্বৈত শাসন ছিল। 1919 সালের আইনে প্রদেশগুলোতে মন্ত্রীদের হাতে কিছু কম গুরুত্বপূর্ণ বিভাগ দেওয়া হলেও আসল ক্ষমতা গভর্নরদের হাতেই রাখা হয়েছিল। বেঙ্গল প্যাক্টের সাথে কোন নেতার নাম জড়িয়ে আছে? বেঙ্গল প্যাক্টের সাথে জড়িয়ে আছে কার নাম? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাম। হিন্দু মুসলিম সম্প্রীতি ও রাজনৈতিক ঐক্য বজায় রাখার উদ্দেশ্যে স্বরাজ দলের নেতা চিত্তরঞ্জন দাস এই চুক্তিটি কি তৈরি করেছিলেন। বেঙ্গল প্যাক্ট কত সালে সম্পাদিত হয়? বেঙ্গল প্যাক্ট কত সালে? 1923 সালে বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয়। 1923 সালে বাংলায় হিন্দু ও মুসলমানদের মধ্যে সরকারি চাকরি ও রাজনৈতিক প্রতিনিধিত্বে সমতা আনার উদ্দেশ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। 1965 সালে ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি করা হয়? কয়টি? 2টি প্রদেশ সৃষ্টি করা হয়।
1935 সালের আইনে সিন্ধু প্রদেশ বোম্বে থেকে পৃথক করে এবং উড়িষ্যা বিহার থেকে পৃথক করে এই দুইটি নতুন প্রদেশ সৃষ্টি করা হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগ দিয়েছিলেন কে? কে দিয়েছিলেন? শাহ সুজা। 1651 সালে মুঘল সুবেদার শাহ সুজা মাত্র বার্ষিক 3000 টাকার বিনিময়ে কোম্পানিকে বাংলায় শুল্কমুক্ত বাণিজ্যের ফরমান দিয়েছিলেন। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে? চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় 1793 সালে। এই ব্যবস্থার মূল কথা ছিল ভূমির রাজস্ব নির্দিষ্ট রাখা, যার ফলে সূর্যাস্ত আইনের জন্ম হয়েছিল। ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 সালে। 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিপ্লবের পর ব্রিটিশ পার্লামেন্টে আইন পাশ করে কোম্পানিকে সরিয়ে রানীর প্রত্যক্ষ শাসন চালু করা হয়। অবিভক্ত ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন অবিভক্ত ভারতের শেষ ভাইসরয় ও গভর্নর জেনারেল, যার 1947 সালের পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান ও ভারত ভাগ করা হয়। কত সালে ভারতে কোম্পানি শাসনের পরিবর্তে ব্রিটিশ শাসনের সূচনা হয়? কত সালে? 1858 সালে। সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? সর্বভারতীয় মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠা করা হয়। 1906 সালের 30 ডিসেম্বর ঢাকার আহসান মঞ্জিলে নবাব স্যার সলিমুল্লাহর উদ্যোগে সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হয়। আওয়ামী মুসলিম লীগ গঠনের প্রথম উদ্দেশ্য কি ছিল? প্রথম উদ্দেশ্য ছিল কি? শক্তিশালী বিরোধী দল গঠন করা। তৎকালীন পাকিস্তান মুসলিম লীগের একদলীয় শাসনের বিরুদ্ধে 1949 সালে একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক মঞ্চ তৈরি করার উদ্দেশ্যে এটি গঠিত হয়। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। 1939 সালের দিকে জিন্নাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে ভারতে হিন্দু ও মুসলিম দুটি আলাদা ধর্মীয় সমাজ নয়, বরং ভিন্ন জাতি। ভারতে মাত্র দুটি জাতি বাস করে, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহর। দ্বিজাতি তত্ত্বের ব্যাখ্যা দিতে গিয়ে জিন্নাহ স্পষ্ট করে বলেছিলেন যে হিন্দু ও মুসলমানরা পৃথক দুটি জাতিসত্তার অধিকারী। মন্ত্রী মিশন পরিকল্পনা পেশ করা হয় কোন সালে? কোন সালে? 1946 সালে মন্ত্রী মিশন পরিকল্পনা পেশ করা হয়। ব্রিটিশ সরকারের পাঠানো 3 সদস্যের ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন 1946 সালের 16 মে ভারতে ক্ষমতা হস্তান্তরের এই পরিকল্পনা প্রকাশ করে। 1946 সালে নির্বাচনের পর কার নেতৃত্বে বাংলায় মন্ত্রিসভা গঠিত হয়? কার নেতৃত্বে? হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে। 1946 সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের জয়ের পর সোহরাওয়ার্দীর নেতৃত্বে বাংলায় মুসলিম লীগ মন্ত্রিসভা গঠিত হয়। ভারতীয় ইউনিয়ন, প্রাদেশিক গ্রুপ, সর্বভারতীয় গণপরিষদ গঠন ইত্যাদি নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটি কি মন্ত্রী মিশন পরিকল্পনার সাথে সম্পর্কিত। এই পরিকল্পনায় সমগ্র ভারতকে ক, খ ও গ এই 3টি গ্রুপে ভাগ করে এক শিথিল যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ইউনিয়নের প্রস্তাব করা হয়েছিল। মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কতজন ছিলেন? 3 জন সদস্য সংখ্যা ছিলেন। বঙ্গভঙ্গের সময় পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর কে ছিলেন? পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর ছিলেন কে? অ্যান্ড্রু ফ্রেজার। স্যার অ্যান্ড্রু ফ্রেজার 1903 থেকে 1908 সাল পর্যন্ত তৎকালীন পুরো বাংলা প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির উদ্দেশ্য ছিল হচ্ছে কি? যে ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা। বঙ্গভঙ্গের প্রধান কারণ কি ছিল? প্রশাসনিক কারণ। সরকারি নথিতে বলা হয়েছিল যে বিশাল আয়তনের বাংলা প্রদেশকে একা একজন গভর্নরের পক্ষে শাসন করা কঠিন, তাই প্রশাসনিক সুবিধার জন্য বঙ্গভঙ্গ করা হচ্ছে।
পূর্ববঙ্গ ও আসামের রাজধানী ছিল কোনটি? পূর্ববঙ্গ ও আসামের রাজধানী ছিল কি? ঢাকা। 1905 সালে গঠিত নতুন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রশাসনিক কেন্দ্র বা রাজধানী হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হয়। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। তীব্র স্বদেশী আন্দোলন ও হিন্দু সমাজের বিরোধিতার মুখে 1911 সালের 5 ডিসেম্বর দিল্লি দরবারে সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। নবাব স্যার সলিমুল্লাহর অন্যতম রাজনৈতিক অবদান হলো হচ্ছে কি? বঙ্গভঙ্গ। পূর্ব বাংলার পিছিয়ে পড়া মুসলিমদের উন্নয়নের কথা চিন্তা করে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গের পক্ষে জোরালো ভূমিকা রেখেছিলেন। ব্রিটিশ শাসনামলে আসামে বাঙালিদের বিরুদ্ধে সরকারের বৈষম্যমূলক নীতির প্রকাশ কোনটি? সেটি হচ্ছে কি? যে লাইন প্রথা। আসামে নতুন করে বসতি স্থাপনকারী বাঙালি মুসলিম কৃষকদের এলাকা নির্দিষ্ট করে লাইন টেনে দেওয়া হতো, যা তাদের স্বাধীন যাতায়াত ও জমি কেনার উপর বিধিনিষেধ ছিল। 1905 সালে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন সৃষ্ট নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসামের রাজধানীর নাম কি ছিল? ঢাকা। ঢাকাকে রাজধানী হিসেবে বেছে নেওয়া হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের। 1905 সালে পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় কোন প্রদেশ? পশ্চিম বাংলা প্রদেশ গঠিত হয়। 1905 সালে বিভাজনের পূর্ব বাংলাকে আলাদা করে আসামের সাথে যুক্ত করা হয়, আর অবশিষ্টাংশকে পশ্চিম বাংলা বলা হতো। সেটা নিয়ে কি? সেই পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ। 1905 সালের বঙ্গভঙ্গের অন্যতম ফল হচ্ছে কি? ফল হচ্ছে ভাগ করো শাসন। এই সিদ্ধান্তের ফলে হিন্দু ও মুসলিমদের সামাজিক ও রাজনৈতিক স্বার্থ আলাদা হয়ে যায় এবং উভয় সম্প্রদায়ের মধ্যে মারাত্মক দূরত্ব তৈরি হয়। নিচের কোনটি 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য? কোনটা? সেটা হচ্ছে কি? যুক্তরাষ্ট্রীয় শাসন প্রবর্তন। এই আইনে একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব রাখা হয়েছিল, যেখানে প্রদেশ ও দেশীয় রাজ্যগুলো যুক্ত থাকবে। প্রাদেশিক স্বায়ত্তশাসনের অর্থ কোনটি? প্রাদেশিক স্বায়ত্তশাসনের অর্থ হচ্ছে কি? যে প্রদেশে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা। কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া প্রাদেশিক মন্ত্রীদের হাতে আইনসভার কাছে দায়বদ্ধ থেকে শাসনের স্বাধীন ক্ষমতা প্রদান করা হলেই হচ্ছে কি? প্রাদেশিক স্বায়ত্তশাসন। কোন সালের আইনের মাধ্যমে বার্মাকে ভারত থেকে পৃথক করা হয়? 1935 সালের আইনের মাধ্যমে। 1935 সালের ভারত শাসন আইনের ধারা অনুযায়ী 1937 সালে বার্মাকে, বর্তমান মিয়ানমারকে ব্রিটিশ ভারত থেকে আনুষ্ঠানিকভাবে আলাদা করা হয়। 1935 সালের ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি হয়? 2টা প্রদেশ সৃষ্টি হয়। একটা হচ্ছে কি? সিন্ধু, আর একটা হচ্ছে কি? উড়িষ্যা। ভারত সচিব পদ বিলুপ্ত হয় কত সালে? 1947 সালে ভারত সচিব পদটা বিলুপ্ত করা হয়। 1947 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশের মাধ্যমে ব্রিটিশদের ভারতের উপর থেকে নিয়ন্ত্রণ শেষ হয় এবং ভারত সচিব পদ বিলুপ্ত করা হয়। 1947 সালের ভারত শাসন আইনের মাধ্যমে কোনটির অবসান ঘটে? ব্রিটিশ শাসনের অবসান ঘটে। কোন আইন দ্বারা পাকিস্তান ও ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়? কোন আইন দ্বারা? সেটি হচ্ছে কি? 1947 সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা। এই আইনের ভিত্তিতেই 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। এ পর্যায়ে আমরা শুরু করছি দ্বিতীয় অধ্যায়, পাকিস্তান থেকে বাংলাদেশ 1947 থেকে 1971। বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল কোনটির মধ্যে? লাহোর প্রস্তাবে। 1940 সালের 23 মার্চ শেরেবাংলা ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোকে নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল, যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার মূল প্রেরণা বা বীজ হিসেবে কাজ করে। কার নেতৃত্বে ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন তমদ্দুন মজলিস গঠিত হয়? কার নেতৃত্বে? সেটি হচ্ছে কি? অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। 1947 সালের 2 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়। এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম সাংস্কৃতিক সংগঠন। 1952 সালের ভাষা আন্দোলন কোন চেতনার বহিঃপ্রকাশ? এটা কি? বাঙালি জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ, জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ।
1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালিদের মধ্যে প্রথম ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ। নিজ ভাষা ও সংস্কৃতি রক্ষার এই চেতনাই পরবর্তীতে স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনের কি রূপ নেয়। কোন তারিখে তমদ্দুন মজলিস গঠিত হয়? কোন তারিখে? 1 সেপ্টেম্বর 1947। দেশভাগের মাত্র কয়েকদিনের মধ্যে অর্থাৎ 1947 সালের 1 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ ঘটে, যেটা 2 সেপ্টেম্বর 1947। এই সাংস্কৃতিক সংগঠনটি যাত্রা শুরু করে, যা ভাষা আন্দোলনের মূল ভূমিকা পালন করেছিল। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে নিম্নলিখিত কোন আন্দোলনটি গুরুত্ব অপরিসীম? কোন আন্দোলনটি? সেটা হচ্ছে কি ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা প্রথম বুঝতে পেরেছিল যে ধর্মীয় পরিচয়ের চেয়ে তাদের অসাম্প্রদায়িক ও ভাষাগত জাতীয়তাবাদী পরিচয় বেশি শক্তিশালী। তাই এটি কি বাঙালি জাতীয়তাবাদের কি মূল ভিত্তি ছিল। ইউনেস্কো কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সাল হতে আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পালিত হচ্ছে? 2000 সাল থেকে। ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে দিনটি প্রথমবারের মতো পালিত হওয়া শুরু হয় যথাযোগ্য মর্যাদায়। তমদ্দুন মজলিস কোন ধরনের সংগঠন? এটিকে একটি সাংস্কৃতিক সংগঠন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন? যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ছিলেন কে? এ কে ফজলুল হক। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে জয়লাভের পর শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকার গঠন করা হয় এবং তিনি কি মুখ্যমন্ত্রী হন। পাকিস্তান গণপরিষদের সদস্যদের নির্বাচনের সাথে কারা জড়িত ছিল? যারা জড়িত ছিল তারা হচ্ছে কি প্রাদেশিক পরিষদের সদস্য। পাকিস্তান গণপরিষদের প্রতিনিধিরা সাধারণত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হননি, বরং 1946 সালের নির্বাচনে জয়ী প্রাদেশিক পরিষদের সদস্যরা পরোক্ষভাবে তাদের নির্বাচিত করেছিল। যুক্তফ্রন্ট নির্বাচন হয় কত সালে? যুক্তফ্রন্ট নির্বাচন হয় 1954 সালে। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইনসভার জন্য 1954 সালের মার্চ মাসে ঐতিহাসিক এই নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে মুসলিম লীগ কি শোচনীয়ভাবে হেরে যায়। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট সর্বমোট কয়টি আসন লাভ করে? 223টি আসন লাভ করে। 1954 সালের নির্বাচনে মোট 237টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট একাই 223টি আসনে বিশাল জয়লাভ করে। যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার কয়টি ছিল? 21টি নির্বাচনী ইশতেহার ছিল। 1954 সালের নির্বাচনকে সামনে রেখে যুক্তফ্রন্ট জনগণের সামনে 21 দফা ইশতেহার তুলে ধরেছিল, যার মধ্যে প্রথম দফাটি কি ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। 1954 সালের নির্বাচনে কোন দলটি শোচনীয়ভাবে পরাজিত হয়? মুসলিম লীগ কি শোচনীয়ভাবে পরাজিত হয়। তারা 1954 সালের নির্বাচনে মাত্র 9টি আসন পেয়ে কি শোচনীয় পরাজয় বরণ করে। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল? নৌকা প্রতীক ছিল। নৌকা প্রতীক নিয়ে তারা কি নির্বাচন করেছিল। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের 21 দফার মূল দফা কি ছিল? মূল দফা ছিল হচ্ছে কি যে বাংলাকে রাষ্ট্রভাষা করা। যুক্তফ্রন্টের 21 দফার সর্বপ্রথম এবং প্রধান দাবিটি ছিল কি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া। পাকিস্তানের মোট কত শতাংশ লোকের বসবাস ছিল পূর্ব পাকিস্তানে? 56% মানুষের বসবাস ছিল পূর্ব পাকিস্তানে। ভৌগোলিক ও জনসংখ্যার দিক থেকে তৎকালীন সমগ্র পাকিস্তানের মোট জনসংখ্যার 56% মানুষ বাস করত কোথায়? পূর্ব পাকিস্তানে, তৎকালীন পূর্ব বাংলায়। আঞ্চলিক সমস্যা নিরসনের জন্য পূর্ব পাকিস্তানের কোনটি দরকার ছিল? স্বায়ত্তশাসন দরকার ছিল। কেন্দ্রীয় সরকারের ভৌগোলিক দূরত্ব ও বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তানের স্থানীয় সমস্যা নিরসনে নিজস্ব ক্ষমতা বা স্বায়ত্তশাসন অতি জরুরি ছিল। পাকিস্তানের শতকরা কত ভাগ লোকের ভাষা বাংলা ছিল? কত ভাগ? 56% লোকের ভাষা বাংলা ছিল। পাকিস্তানের মোট জনসংখ্যার 56% মানুষের মাতৃভাষা ছিল বাংলা, কিন্তু তা সত্ত্বেও শাসক গোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা বানাতে চেয়েছিল। পাকিস্তানের প্রথম গণপরিষদে পূর্ব বাংলার সদস্য সংখ্যা কতজন ছিল? পূর্ব বাংলার সদস্য সংখ্যা ছিল কত? 44 জন।
1947 সালে গঠিত পাকিস্তানের প্রথম গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 69 জন, পরে তা বেড়ে হয় 79 জন, যার মধ্যে পূর্ব বাংলা থেকে ছিল হচ্ছে কত 44 জন। পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন? পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন কে? প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। 1958 সালের 7 অক্টোবর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা প্রথম সামরিক শাসন জারি করেন এবং কি সংবিধান বাতিল করেন। পাকিস্তানের সামরিক আইন জারি করা হয় কত সালে? 7 অক্টোবর 1958। মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন কে? মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন কে? আইয়ুব খান। ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সামরিক শাসক জেনারেল আইয়ুব খান 1959 সালে মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন। 1958 সালে পাকিস্তানের সামরিক শাসন জারির অন্যতম কারণ হচ্ছে কি যে সেনাবাহিনীর ক্ষমতা লিপ্সা পূরণ করা। তৎকালীন পাকিস্তানে গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে ক্ষমতা হস্তগত করার জন্যই সামরিক বাহিনী ও আমলাচক্র অবৈধভাবে সামরিক শাসন জারি করে। পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়েছিল কখন? প্রণীত হয়েছিল 1956 সালে। পাকিস্তান সৃষ্টির দীর্ঘ 9 বছর পর 1956 সালের 23 মার্চ দেশের প্রথম সংবিধান কার্যকর করা হয়। 1956 সালের সংবিধানের পরিসমাপ্তি ঘটেছিল কারণ কি? কারণ হচ্ছে কি যে সামরিক বাহিনী কর্তৃক ক্ষমতা গ্রহণ করা। 1958 সালে ইস্কান্দার মির্জা ও আইয়ুব খান সামরিক শাসন জারি করে দেশের প্রচলিত 1956 সালের সংবিধানকে বাতিল ঘোষণা করেছিলেন। 1956 সালের সংবিধান অনুযায়ী পাকিস্তানে কোন ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়? কোন ধরনের সংসদীয় সরকার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়? 1956 সালের সংবিধানে ব্রিটেনে প্রচলিত সংসদীয় বা ক্যাবিনেট শাসিত পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর বিধান রাখা হয়েছিল। অপারেশন সার্চলাইট 1971 সালের মার্চের কত তারিখে পরিচালিত হয়? 25শে মার্চ পরিচালিত হয়। 25শে মার্চ কাল রাত্রিতে এটা পরিচালিত হয়। 1971 সালের 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে গোপন সামরিক অভিযানের মাধ্যমে ঘুমন্ত বাঙালিদের ওপর নির্মম গণহত্যা চালায়। অপারেশন সার্চলাইট কি? অপারেশন সার্চলাইট হচ্ছে কি পাকিস্তানি বাহিনীর বাঙালি হত্যার একটা মিশন। এটি ছিল 25শে মার্চের কাল রাতে নিরীহ নিরস্ত্র বাঙালিদের ওপর কি পাকিস্তানি মিলিটারিদের চালানো পরিকল্পিত ও নৃশংস একটা হত্যাযজ্ঞ। 6 দফা কর্মসূচি কত সালে ঘোষণা করা হয়? 1966 সালে 6 দফা কর্মসূচিটা ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালের ফেব্রুয়ারি মাসে লাহোরে বিরোধী দলের সম্মেলনে এই ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। কোন দাবিকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়? কোন দাবিকে? 6 দফা দাবিকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়। 1215 সালের ঐতিহাসিক ম্যাগনা কার্টা যেমন ইংল্যান্ডের জনগণের অধিকার নিশ্চিত করেছিল, তেমনি 6 দফা বাঙালিদের স্বায়ত্ত শাসন ও অধিকারের চূড়ান্ত সনদ হয় একে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়। 6 দফা দাবির প্রধান দিক ছিল কোনটি? প্রধান দিক ছিল হচ্ছে যেটা স্বায়ত্ত শাসনের দাবি। 6 দফা দাবির মূল সুর বা উদ্দেশ্যই ছিল পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক পূর্ণ স্বায়ত্ত শাসনের অর্জন করা। 1970 সালের নির্বাচনে কয়টি রাজনৈতিক দল অংশ নেয়? 24টি রাজনৈতিক দল অংশ নেয়। 1970 সালের পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে ছোট বড় মিলিয়ে মোট 24টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কে? এম.এ.জি. উসমানী। 1971 সালের 17 এপ্রিল শপথ নেওয়া মুজিবনগর সরকার কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ.জি. উসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বা প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করে। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন লাভ করে? কতটি আসন? 167টি আসন লাভ করে। 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ একাই 167টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। অখণ্ড পাকিস্তানের 23 বছর শাসনকালে কয়টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়? কয়টি? একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় মাত্র। 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত অখণ্ড যে পাকিস্তান আছে সেই অখণ্ড পাকিস্তানের 23 বছরের ইতিহাসে সমগ্র দেশে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে মাত্র একটি জাতীয় নির্বাচন 1970 সালে অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন? জেড ফোর্সের অধিনায়ক ছিলেন কে? মেজর জিয়াউর রহমান বীর উত্তম। মুক্তিযুদ্ধের সময় গঠিত 3টি বিশেষ ব্রিগেড ফোর্সের একটি ছিল জেড ফোর্স, যার নেতৃত্ব দেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে 1971 সালে সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ও কয়েকটি সাব সেক্টরে ভাগ করা হয়। স্বাধীনতার ঘোষণাপত্র কখন জারি করা হয়? স্বাধীনতার ঘোষণাপত্র কি 10 এপ্রিল 1971 সালে জারি করা হয়। 1971 সালের এপ্রিলে মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র গ্রহণ ও জারি করে, যা 26শে মার্চ থেকে কি কার্যকর ধরা হয়। প্রাদেশিক স্বায়ত্তশাসনের অর্থ কোনটি? প্রাদেশিক স্বায়ত্তশাসনের অর্থ হচ্ছে কি যে প্রদেশে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে বোঝায় কেন্দ্রের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে প্রদেশের নিজস্ব অভ্যন্তরীণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার এবং জনগণের কাছে জবাবদিহিমূলক নিজস্ব সরকার পরিচালনা করার পূর্ণ অধিকার। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে কে? ভুটান। 1971 সালের 6 ডিসেম্বর সকালে ভুটান সর্বপ্রথম বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে কে? ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম মনসুর আলী। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত সালে? 17 এপ্রিল 1971। 1971 সালের 17 এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, বর্তমানে যেটা মুজিবনগর, সেই আম্র কাননে বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন কে? সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস হচ্ছে কোনটি? 26শে মার্চ। এ পর্যায়ে আমরা শুরু করছি তৃতীয় অধ্যায়, রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ। ফরাজি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? ফরাজি আন্দোলনের প্রবক্তা ছিলেন কে? হাজী শরীয়তুল্লাহ। ফরাজি আন্দোলনের মূল ভিত্তি ছিল ইসলাম ধর্মের ফরজ কাজগুলো সঠিকভাবে পালন করা। 1818 সালে হাজী শরীয়তুল্লাহ এই ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন প্রতিষ্ঠা করেন। ফরাজি কথাটি কোন শব্দ থেকে এসেছে? এটি কি ফরজ শব্দ থেকে এসেছে। আরবি ফরজ শব্দ থেকেই ফরাজি শব্দের উৎপত্তি, অর্থাৎ ইসলামে যেসব নির্দেশ পালন করা বাধ্যতামূলক সেগুলোর উপর ভিত্তি করেই কি আন্দোলনটি গড়ে উঠেছিল। জাফর উদ্দিন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ সংস্কারে মনোযোগী হন। তিনি মুসলমানদের জীবন ব্যবস্থা থেকে ধর্মীয় অনাচার দূর করতেই সচেষ্ট ছিলেন। এখানে তোমার পঠিত কোন নেতার কথা বলা হয়েছে? হাজী শরীয়তুল্লাহর কথা বলা হয়েছে। হাজী শরীয়তুল্লাহ মক্কা থেকে দীর্ঘ সময় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফেরেন। তিনি খেয়াল করলেন যে তৎকালীন বাংলার মুসলিম সমাজে অনেক কুসংস্কার ও অনাচার ঢুকে পড়েছে, যা দূর করতে তিনি সংস্কার কাজ শুরু করেন। ফরাজি আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য কি ছিল? যে অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করা। এটি যদিও ধর্মীয় সংস্কার আন্দোলন হিসেবে শুরু হয়েছিল, কিন্তু সাধারণ কৃষক সমাজকে অত্যাচারী হিন্দু জমিদার ও ব্রিটিশ নীলকরদের শোষণ থেকে রক্ষা করতে গিয়ে এটি একটি রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ আন্দোলনের রূপ নেয়। শেরেবাংলা একে ফজলুল হক এর ঋণ সালিসি বোর্ড গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল? ঋণ সালিসি বোর্ড গঠনের প্রধান উদ্দেশ্য ছিল কি? যে কৃষকদের ঋণ ভার লাঘব করা। তৎকালীন মহাজনদের চড়া সুদের সুনির্দিষ্ট শোষণে কৃষকেরা সর্বশান্ত হতো। শেরেবাংলা একে ফজলুল হক 1937 সালে মুখ্যমন্ত্রী হয়ে ঋণ সালিসি বোর্ড গঠন করেন, যার ফলে কৃষকদের বিশাল অঙ্কের সুদের ঋণ মওকুফ ও হ্রাস করা সম্ভব হয়। বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত কে? বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত হচ্ছেন কে? শেরেবাংলা একে ফজলুল হক। অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা এবং বাংলার কৃষক প্রজা তথা সাধারণ মানুষের অধিকার আদায়ে অনন্য ভূমিকার জন্য শেরেবাংলা একে ফজলুল হককে বাঙালি জাতীয়তাবাদের অন্যতম অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনের পর কে মুখ্যমন্ত্রী হয়ে সরকার গঠন করেন? মুখ্যমন্ত্রী হয়ে সরকার গঠন করেন কে? শেরেবাংলা একে ফজলুল হক।
1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর শেরেবাংলা একে ফজলুল হক পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং কি মন্ত্রিসভা গঠন করেন। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? শেরেবাংলা একে ফজলুল হক। 1940 সালের 23 মার্চ নিখিল ভারত মুসলিম লীগের লাহোর অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করেন শেরেবাংলা একে ফজলুল হক। এটিই ছিল পরবর্তী সময়ে পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের ভূমিকার মূল ভিত্তি। শেরেবাংলা একে ফজলুল হকের অবদান কোনটি? অবদান হচ্ছে কি বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। 1938 সালে শেরেবাংলা একে ফজলুল হকের প্রচেষ্টায় বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয়, যার ফলে কৃষকদের ওপর জমিদারদের ইচ্ছেমতো খাজনা বাড়ানো ও জমি থেকে উচ্ছেদের অধিকার কি বাতিল হয়ে যায়। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে? শেরেবাংলা একে ফজলুল হক। 1935 সালের ভারত শাসন আইনের অধীনে 1937 সালে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের পর শেরেবাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন। নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন কে? নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন হচ্ছে কে? শেরেবাংলা একে ফজলুল হক। কৃষকদের স্বাধিকার প্রতিষ্ঠা ও জমিদারি ব্যবস্থার অবসান ঘটাতে 1929 সালে শেরেবাংলা নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন, যা পরবর্তীতে কৃষক প্রজা পার্টি নামে আত্মপ্রকাশ করে। আমি সবসময় অখণ্ড বাংলার পক্ষপাতী উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? হোসেন শহীদ সোহরাওয়ার্দীর। 1947 সালে দেশভাগের প্রাক্কালে হিন্দু মুসলিম দাঙ্গা এড়াতে এবং বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শরৎচন্দ্র বসু এক হয়ে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের চেষ্টা ও মন্তব্য করেছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোনটির বিরুদ্ধে জনমত গঠন করেন? কোনটির? সেটা হচ্ছে কি মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে জনমত গঠন করেন। পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খান সাধারণ জনগণের সরাসরি ভোটাধিকার কেড়ে নিয়ে যে মৌলিক গণতন্ত্র চালু করেছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্পষ্ট ভাষায় এর তীব্র প্রতিবাদ ও জনমত গঠন করেন এর বিরুদ্ধে। 1947 সালে স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রস্তাব তুলে ধরেন কে? কে তুলে ধরেন? সেটা হচ্ছে কি হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 1947 সালে ভারত বিভক্ত হওয়ার ঠিক আগে আবুল হাশিম ও শরৎচন্দ্র বসুকে সাথে নিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বতন্ত্র একটি স্বাধীন অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের ঐতিহাসিক পরিকল্পনা উত্থাপন করেছিলেন। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 1946 থেকে 47 সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানের বিভক্ত হওয়ার সময় পর্যন্ত অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে? গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হচ্ছে কাকে? হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। দেশের সাংবিধানিক রাজনীতি ও বহুদলীয় শাসন ব্যবস্থার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করার কারণে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র উপাধিতে ভূষিত করা হয়। বঙ্গভঙ্গের জন্য কার অবদান সর্বাধিক? কার অবদান? নবাব স্যার সলিমুল্লাহর অবদান সর্বাধিক। পূর্ব বাংলার অনগ্রসর মুসলমানদের শিক্ষা, অর্থনীতি ও প্রশাসনিক সুবিধার কথা চিন্তা করে 1905 সালে ঢাকা কেন্দ্রিক বঙ্গভঙ্গ করার পিছনে সবচেয়ে বড় রাজনৈতিক ভূমিকা রেখেছিলেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহ কখন মুসলিম লীগ গঠনের প্রস্তাব করেন? 1906 সালে। 1906 সালের 30 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম এডুকেশনাল কনফারেন্সে নবাব স্যার সলিমুল্লাহ সর্বভারতীয় মুসলিম লীগ গঠনের প্রস্তাব উত্থাপন করেন। স্বরাজ পার্টি গঠিত হয় কত সালে? 1923 সালে স্বরাজ পার্টি গঠিত হয়। মহাত্মা গান্ধী অহিংস আন্দোলন স্থগিত করলে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু মিলে 1923 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভেতরেই স্বরাজ পার্টি গঠন করেন। নবাব স্যার সলিমুল্লাহর বঙ্গভঙ্গের দাবি উত্থাপনের উদ্দেশ্য কি ছিল? যে পূর্ব বাংলার জনগণ সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, পূর্ব বাংলার জনগণের সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ঢাকাকে রাজধানী করে নতুন প্রদেশ গঠিত হলে পূর্ব বাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনীতিতে এগিয়ে যেতে পারবে, এই কল্যাণমুখী চিন্তা থেকেই কি তিনি বঙ্গভঙ্গের দাবি তুলেছিলেন। কাকে দেশবন্ধু বলা হয়? দেশবন্ধু বলা হয় কাকে? চিত্তরঞ্জন দাশকে দেশবন্ধু বলা হয়। বেঙ্গল প্যাক্টের রূপকার ছিলেন? বেঙ্গল প্যাক্টের রূপকার কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। 1923 সালে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ঐতিহাসিক বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি সম্পাদন করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণবিপ্লব কে শুরু করেন? কে? তিতুমির। 1820 এর দশকে বাংলায় ব্রিটিশ শাসন ও তাদের অনুগত অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে সশস্ত্র গণসংগ্রাম বা বিদ্রোহ গড়ে তুলেছিলেন শহীদ তিতুমির। বাঁশের কেল্লার সাথে কোন নেতার নাম জড়িত? সৈয়দ মীর নিসার আলী। এই সৈয়দ মীর নিসার আলী হচ্ছে কি শহীদ তিতুমিরের প্রকৃত বা আসল নাম। বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিলেন? বাঁশের কেল্লা নির্মাণ করেন কে? তিতুমির। তিতুমির ব্রিটিশদের আধুনিক কামানের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য 24 পরগনার নারকেলবাড়িয়ায় বিখ্যাত বাঁশের কেল্লা দুর্গ তৈরি করেছিলেন। তিতুমির কোন আন্দোলনের নেতৃত্ব দেন? কোন আন্দোলনের? বারাসাত আন্দোলনের নেতৃত্ব দেন, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন। তিতুমিরের নেতৃত্বে নারকেলবাড়িয়া ও এর আশেপাশে এলাকায় ব্রিটিশ ও জমিদারদের বিরুদ্ধে সংগঠিত ঐতিহাসিক সশস্ত্র সংগ্রামটি বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তিতুমির কত সালে বাঁশের কেল্লা নির্মাণ করেন? কত সালে? 1831 সালে বাঁশের কেল্লা নির্মাণ করেন। তিতুমির 1831 সালে ঐতিহাসিক বাঁশের কেল্লা নির্মাণ করেন এবং ওই বছরই কি ব্রিটিশ বাহিনীর কামানের গোলাবর্ষণে বাঁশের কেল্লা ধ্বংস হয় এবং কি তিতুমির শহীদ হন। ফারাক্কা বাঁধের বিরুদ্ধে লং মার্চ কার নেতৃত্বে হয়েছিল? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে কি ফারাক্কা বাঁধের বিরুদ্ধে লং মার্চ হয়েছিল। ভারতের একতরফা গঙ্গার পানি প্রত্যাহারের প্রতিবাদে ও পরিবেশ বাঁচানোর দাবিতে 1976 সালের 16 মে রাজশাহী থেকে গঙ্গার ফারাক্কা বাঁধ অভিমুখে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন মাওলানা ভাসানী। আসাম লাইন প্রথার বিরুদ্ধে লড়াই করেন কে? আসাম লাইন প্রথার বিরুদ্ধে লড়াই করেন কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আসামে বাঙালি চাষিদের ওপর যে বৈষম্যমূলক ও নিপীড়নমূলক লাইন প্রথা চাপিয়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলেন মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী জন্মগ্রহণ করেন কোন জেলায়? সিরাজগঞ্জ জেলায় মাওলানা ভাসানী জন্মগ্রহণ করেন। কাকে মজলুম জননেতা বলা হয়? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কি মজলুম জননেতা বলা হয়। জীবনের প্রতিটি মুহূর্ত কৃষক, শ্রমিক ও শোষিত সাধারণ মানুষের অর্থাৎ কি মজলুম মানুষের অধিকার আদায়ে উৎসর্গ করার কারণেই তাকে কি মজলুম জননেতা বলা হয়। এ পর্যায়ে আমরা শুরু করছি চতুর্থ অধ্যায়, বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ 2072 কখন জারি করা হয়? কখন জারি করা হয়? 11ই জানুয়ারি। 11ই জানুয়ারি 1972 সালে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থার সূচনা হয় এবং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার কি অবসান ঘটে। বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হলো, সংবিধানের বৈশিষ্ট্যকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের সংবিধান একটি লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশে এককেন্দ্রিক ও সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে এবং এখানে জাতীয় সংসদ হলো একমাত্র আইনসভা, অর্থাৎ কি এটি এক কক্ষ বিশিষ্ট। কখন বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়? কখন? সেটি হবে হচ্ছে কি 23 মার্চ 1972 সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে 1970 সালের নির্বাচনে বিদ্রোহী সদস্যদের নিয়ে গণপরিষদ গঠন করার জন্য গণপরিষদ আদেশ জারি করা হয় 23 মার্চ 1972 সালে। বাংলাদেশ সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ আছে? বাংলাদেশের সংবিধানে কয়টা? মোট 153টা অনুচ্ছেদ আছে। বাংলাদেশের সংবিধান মোট 11টি ভাগে বিভক্ত। এতে একটি প্রস্তাবনা, 153টি অনুচ্ছেদ এবং 7টি তফসিল রয়েছে। তো এখানে সঠিক উত্তর কি হবে? 153। সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল কতজন? 34 জন সদস্য সংখ্যা ছিল। 1972 সালের 11 এপ্রিল ডাক্তার কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কিভাবে? কিভাবে প্রণীত হয়? গণপরিষদ কর্তৃক। গণপরিষদ হলো একটি গঠিত পরিষদ যার মূল কাজই ছিল স্বাধীন বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করা। এই গণপরিষদে আলোচনার মাধ্যমে সংবিধানের খসড়া তৈরি করা হয় এবং অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ সংবিধান গণপরিষদে 1972 সালের কত তারিখে গৃহীত হয়? 4 নভেম্বর গৃহীত হয়। 1972 সালের 4 নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। বাংলাদেশ সংবিধান প্রণয়নের পেছনে প্রথম পদক্ষেপ কি ছিল? প্রথম পদক্ষেপ যেটা ছিল সেটা কি অস্থায়ী সংবিধান আদেশ।
স্বাধীনতার পর দেশ কিভাবে চলবে, শাসন ব্যবস্থা চলবে কিভাবে, তা নির্ধারণ করতেই 11 জানুয়ারি 1972 অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। এটি ছিল সংবিধান রচনার প্রথম প্রাতিষ্ঠানিক ও আইনি পদক্ষেপ। স্বাধীনতা লাভের পর কোন রাষ্ট্র দ্রুততম সময়ে সংবিধান রচনা করে? কোন রাষ্ট্র? বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীনতার মাত্র 9 মাসের মধ্যে 16 ডিসেম্বর 1971 থেকে 16 ডিসেম্বর 1972 সাল পর্যন্ত একটি পূর্ণাঙ্গ লিখিত সংবিধান রচনা ও কার্যকর করতে সক্ষম হয়, যা বিশ্বের ইতিহাসে অন্যতম দ্রুততম। বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে কয়টি? 4টি। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র। বাংলাদেশ সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার উৎসকে? সকল ক্ষমতার উৎস থেকে জনগণ। সংবিধানের 7-1 অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, অর্থাৎ বাংলাদেশের জনগণের প্রতিনিধির মাধ্যমেই কি দেশ পরিচালিত হয়। বাংলাদেশ সংবিধানের মূলনীতি অনুযায়ী প্রত্যেক কাজের বিনিময়ে কিসের ভিত্তিতে পারিশ্রমিক পাবে? কিসের ভিত্তিতে? সেটা কি যোগ্যতা অনুসারে পারিশ্রমিক পাবে। সংবিধানের 20-2 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র এমন এক অবস্থা সৃষ্টির চেষ্টা করবে যেখানে সাধারণ নীতি হিসেবে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং কাজের অনুপাত অনুযায়ী পারিশ্রমিক লাভ করবে। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কোনটি? বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে কি? ভাষা। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হলো ভাষাগত ও সংস্কৃতিগত ঐক্য। 1952 সালের ভাষা আন্দোলনের পথ ধরে বাঙালি জাতির মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল, যা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে কি রূপ নেয়। রাষ্ট্র জনগণের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে পারে রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার প্রয়োজনে। সাধারণ অবস্থায় নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করা যায় না, তবে জরুরি অবস্থা জারি হলে অথবা রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা হুমকির মুখে পড়লে রাষ্ট্র সাময়িকভাবে মৌলিক অধিকার স্থগিত বা সীমাবদ্ধ করতে পারে। রাষ্ট্রের কোন মূলনীতির মধ্যে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে? সেটা কি? গণতন্ত্রের মাঝখানে। সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা হয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে। বাংলাদেশের সংবিধানের মূলনীতি সমূহ হচ্ছে কি? যে জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, এই 4টি মূলনীতি। মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের কোন ভাগে? কোন ভাগে? 3য় ভাগে উল্লেখ করা রয়েছে। সংবিধানের 3য় ভাগে অনুচ্ছেদ 26 থেকে 47 পর্যন্ত নাগরিকদের মৌলিক অধিকারগুলোর বিস্তারিত উল্লেখ করা রয়েছে। বাংলাদেশ সংবিধান অনুযায়ী সরকার প্রধান হবেন। সরকার প্রধান কে হবেন? প্রধানমন্ত্রী হবেন সরকার প্রধান। বাংলাদেশ সংসদীয় সরকার ব্যবস্থার দেশ। এখানে প্রধান নির্বাহী কর্মকর্তা বা সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, যিনি নিয়মতান্ত্রিক প্রধান। এ পর্যন্ত বাংলাদেশের সংবিধানের কতটি সংশোধনী হয়েছে? 17টি সংশোধনী হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশ সংবিধানে মোট 17টি সংশোধনী আনা হয়েছে। সর্বশেষ 17তম সংশোধনী গৃহীত হয় 8 জুলাই 2018 সালে, যা সংরক্ষিত নারী আসনের মেয়াদ সম্পর্কিত ছিল। কোন সংশোধনীর মাধ্যমে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়? কোন সংশোধনীর মাধ্যমে? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে পুনরায় সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু করা হয়। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা 50 করা হয়? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। এ পর্যায়ে আমরা শুরু করছি 7ম অধ্যায়, সাংবিধানিক প্রতিষ্ঠান। কোন সালে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়? কোন সালে? 21 নভেম্বর 2004। 2004 সালের 9 মে দুর্নীতি দমন কমিশন আইন 2004 কার্যকর হয় এবং এই আইনের অধীনে একই বছরের 21শে নভেম্বর দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে স্বাধীন দুর্নীতি দমন কমিশন ACC গঠিত হয়।
কোন কাজটি দুর্নীতির মধ্যে পড়ে? দুর্নীতির মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে কি স্বজনপ্রীতি। নিজের পদ বা ক্ষমতার অপব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে পরিচিত বা আত্মীয়দের সুবিধা প্রদান করাকে কি স্বজনপ্রীতি বলা হয়, যা প্রত্যক্ষ দুর্নীতির রূপ। এসিসি এর পূর্ণরূপ কি? এসএসসি এর পূর্ণরূপ হচ্ছে কি অ্যান্টি করাপশন কমিশন। দুর্নীতি দমন কমিশন আইন পাশ হয় কত সালে? 2004 সালে দুর্নীতি দমন কমিশন আইন পাশ হয়। 2004 সালের 17 ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন আইন সংসদ কর্তৃক গৃহীত বা পাশ হয় এবং 23 ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সম্মতি পায়। পরবর্তীতে 21শে নভেম্বর কমিশনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কোনটিকে বিবেচনা করা যায় না? কোনটিকে? সেটা হচ্ছে কি দুর্নীতি দমন কমিশনকে কি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা যায় না। যে সকল প্রতিষ্ঠান সরাসরি সংবিধানে উল্লেখ রেখে সংবিধানের বিধান দ্বারা গঠিত হয় সেগুলোকে কি সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়, যেমন নির্বাচন কমিশন, পিএসসি, সিএজি। কিন্তু দুদক এসএসসি গঠিত হয়েছে 2004 সালের একটি সাধারণ আইনের মাধ্যমে, তাই এটি কি একটি সংবিধিবদ্ধ সংস্থা সমূহ বা আইনগত প্রতিষ্ঠান, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। বাংলাদেশ সংবিধান দ্বারা স্থাপিত সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশ সংবিধান দ্বারা স্থাপিত সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হচ্ছে কি নির্বাচন কমিশন। সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে অনুযায়ী নির্বাচন কমিশন একটি স্বাধীন ও স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান। তো এখানে সঠিক উত্তর কি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করে? সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করে। সংবিধানের 119 নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব ক্ষমতা স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতির অধীনে বা কোনো ব্যক্তির নির্দেশে নয়, বরং সরাসরি সংবিধান নির্ধারিত বিধিবিধান মেনেই কি দায়িত্ব পালন করে। নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব কোনটি? গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব হচ্ছে কি যে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচন কমিশনের মূল সাংবিধানিক কাজ হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া, ভোটার তালিকা তৈরি করা বা ব্যালট বাক্সের ব্যবস্থা করা এবং নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনে পদক্ষেপ গ্রহণ করা। কে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেন? প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। সংবিধানের 118 এর 1 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রদান করেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর? কত বছর? 5 বছর। সংবিধানের 118 এর 3 অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারগণ দায়িত্ব গ্রহণ হতে 5 বছর পর্যন্ত মেয়াদের জন্য পদে বহাল থাকেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট জনাব এ বনাম বাংলাদেশ নামক মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কি হবেন? রাষ্ট্রপক্ষের আইনজীবী হবেন হচ্ছে কে? অ্যাটর্নি জেনারেল। সংবিধানে বলা আছে যে অ্যাটর্নি জেনারেল হবেন রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ আইন কর্মকর্তা। যে কোনো মামলায় যেখানে বাংলাদেশ সরকার এক পক্ষ, সেখানে সরকারের প্রতিনিধি হিসেবে অ্যাটর্নি জেনারেল বা তার দপ্তর আইনি লড়াই পরিচালনা করে। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হচ্ছেন কে? অ্যাটর্নি জেনারেল। কে? অ্যাটর্নি জেনারেল। সংবিধানের 64 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অ্যাটর্নি জেনারেল হলেন বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা, চিফ লিগ্যাল অ্যাডভাইজার। অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ দেন? অ্যাটর্নি জেনারেল ও নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। সংবিধানের 64(1) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন। প্রজাতন্ত্রের পক্ষে জটিল আইনের ব্যাখ্যা প্রদান করেন কে? প্রজাতন্ত্রের পক্ষে জটিল আইনের ব্যাখ্যা প্রদান করেন হচ্ছে কে? অ্যাটর্নি জেনারেল। সংবিধানের 64(2) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত যে কোনো আইনি বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান করা এবং জটিল আইনি ব্যাখ্যার দায়িত্ব অ্যাটর্নি জেনারেল পালন করেন। সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কে? অ্যাটর্নি জেনারেল। প্রধান বিচারপতি বিচার বিভাগের প্রধান এবং আইন মন্ত্রী প্রশাসনিক মন্ত্রী, তবে সরকারকে সকল সাংবিধানিক ও আইনি বিষয়ে প্রধান আইনি উপদেষ্টা হিসেবে পরামর্শ দেন অ্যাটর্নি জেনারেল।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যদের কে নিয়োগদান করেন? কে নিয়োগদান করেন? রাষ্ট্রপতি নিয়োগদান করেন। সংবিধানের 138 অনুচ্ছেদ অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশনের অর্থাৎ কি পিএসসি চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নিয়োগ সরাসরি রাষ্ট্রপতি প্রদান করে থাকেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে কি যে সরকারি চাকরিতে নিয়োগ বিসিএস সহ সরকারের বিভিন্ন ক্যাডার নন ক্যাডার পদে মেধার ভিত্তিতে উপযুক্ত ও যোগ্য প্রার্থী বাছাই করাই হচ্ছে কি সরকারি কর্ম কমিশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সংবিধানের কত অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের গঠন উল্লেখ আছে? সেটা হচ্ছে কি 137 নং অনুচ্ছেদে। সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের কথা কি বলা হয়েছে? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কত সালে গঠিত হয়? 1972 সালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়। সরকারি কর্ম কমিশন প্রয়োজন কেন? কারণ হচ্ছে কি সরকারি কার্য পরিচালনার জন্য উপযুক্ত প্রার্থী বাছাই করার জন্য। নিরপেক্ষ ও মেধাভিত্তিক পরীক্ষার মাধ্যমে প্রজাতন্ত্রের কাজের জন্য যোগ্য ও দক্ষ কর্মকর্তা কর্মচারী বাছাই করতে পিএসসি একটি স্বাধীন সুপারিশকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান? এটিও কি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানের অনুচ্ছেদ 137 দ্বারা এই কমিশনটি সরাসরি প্রতিষ্ঠিত হয়েছে, তাই এটি কি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। জাতীয় অর্থের অভিভাবক কে? জাতীয় অর্থের অভিভাবক হচ্ছেন কে? মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। সংক্ষেপে একে সিএজি বলা হয়। রাষ্ট্রীয় তহবিলের সব ধরনের হিসাব নিকাশ রক্ষা ও অডিট করার দায়িত্ব তার হওয়ায় তাকে জাতীয় অর্থের অভিভাবক বা প্রহরী বলা হয়। বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব কি? সরকারি হিসাব নিরীক্ষণ করা। সরকারি হিসাব কি? নিরীক্ষণ করা। মহা হিসাব নিরীক্ষক পদের মেয়াদকাল কত? যে ওই পদে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে 65 বছর পর্যন্ত অথবা 5 বছর যেটি আগে আসে। মহা হিসাব নিরীক্ষক তার দায়িত্ব গ্রহণের তারিখ থেকে 5 বছর পর্যন্ত অথবা তার বয়স 65 পূর্ণ হওয়া পর্যন্ত যেটি আগে ঘটে উক্ত পদে বহাল থাকবেন। এ পর্যায়ে আমরা শুরু করছি 10ম অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। প্রথম কোন রাষ্ট্রে এইডস রোগী দেখা যায়? কোন রাষ্ট্রে? যুক্তরাষ্ট্রে এইডস রোগী দেখা যায় সর্বপ্রথম। 1981 সালে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম কি এইডস রোগী শনাক্ত করা হয়। এইডস এর পূর্ণরূপ কোনটি? এইডস এর পূর্ণরূপ হচ্ছে কোনটা? অ্যাকোয়ার্ড ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোমি। অ্যাকোয়ার্ড অর্থ অর্জিত, ইমিউনি অর্থ রোগ প্রতিরোধ ক্ষমতা, ডিফিসিয়েন্সি অর্থ ঘাটতি বা ক্ষয় এবং সিনড্রোম অর্থ উপসর্গের সমষ্টি। অর্থাৎ এই রোগে কি শরীরের অর্জিত প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এইডস কিভাবে সংক্রামিত হয়? এইডস সংক্রামিত হয় কিভাবে? আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে। সাধারণ ছোঁয়া, হাঁচি, কাশি বা একসাথে খেলে এইডস ছড়ায় না। এটি কেবল রক্ত, ব্যবহৃত সিরিঞ্জ ও শারীরিক ড্রপলেটের মাধ্যমে সংক্রামিত হয়। কত সালে সর্বপ্রথম এইডস রোগ ধরা পড়ে? 1981 সালে যুক্তরাষ্ট্রে এইডস রোগটি ধরা পড়ে। ইমিউনি অর্থ কি? ইমিউনি অর্থ হচ্ছে কি প্রতিরোধ ক্ষমতা। ইমিউনিটি বা ইমিউনি শব্দটির মূল অর্থ হলো জীবাণুর বিরুদ্ধে শরীরের লড়াই করার বা নিজেকে রক্ষা করার স্বাভাবিক সামর্থ্য বা প্রতিরোধ ক্ষমতা। মিস্টার এক্স সোমালিয়ায় অবস্থানকালে লক্ষ্য করেন তার ওজন দ্রুত হ্রাস পাচ্ছে, আবার মাঝে মাঝে জ্বর হয় এবং শুকনো কাশিও হয়। তো মিস্টার এক্স কোন রোগে আক্রান্ত? মিস্টার এক্স কি এইডস রোগে আক্রান্ত। তোমরা লক্ষ্য করো যে ওজন হ্রাস পাওয়ার সিমটম দেওয়া হয়েছে, দীর্ঘস্থায়ী জ্বর ও শুকনা কাশির সিমটম দেওয়া হয়েছে। এগুলোই হচ্ছে কি এইডস এর প্রধান লক্ষণগুলোর মধ্যে অন্যতম। এগুলোর কারণে প্রতিরোধ ক্ষমতা কমে যায় শরীরের। দুর্নীতির প্রধান কারণ হচ্ছে কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতার অভাব। যখন কোনো প্রতিষ্ঠানে জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকে না, তখনই সেখানে দুর্নীতির সুযোগ তৈরি হয়। জবাবদিহিতাই দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়।
দুর্নীতি কোন ধরনের মারাত্মক ব্যাধি? কোন ধরনের? এটি একটি মারাত্মক সামাজিক ব্যাধি। দুর্নীতি শুধু ব্যক্তির ক্ষতি করে না, এটি পুরো সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার শৃঙ্খল ধ্বংস করে ফেলে। তাই এটি একটি কি মারাত্মক সামাজিক ব্যাধি। করাপশন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটি এসেছে কি ল্যাটিন ভাষা থেকে। ল্যাটিন শব্দ করাপ্টাস থেকে এটি এসেছে, যার অর্থ ধ্বংস করা বা নষ্ট করা, টু ব্রেক অর ডেস্ট্রয়। দুর্নীতির অন্যতম কারণ কোনটা? যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের অভাব। ব্যক্তির মন থেকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ হারিয়ে গেলেই সে স্বার্থের জন্য অন্যায় ও দুর্নীতির পথ বেছে নেয়। খাদ্য ভেজাল প্রতিরোধে অধিক কার্যকর কোনটা? অধিক কার্যকর হচ্ছে কি যে আইনের যথাযথ প্রয়োগ। আইন থাকা সত্ত্বেও যদি তার সঠিক বাস্তবায়ন বা কঠোর প্রয়োগ না হয়, তবে অপরাধীরা খাদ্যে ভেজালের মতো অপরাধ করতেই থাকবে। খাদ্যে ভেজাল মেশানোর কারণ কোনটি? খাদ্যে ভেজাল মেশানোর কারণ হচ্ছে কোনটা? যে অধিক মুনাফার লোভ। অসাধু ব্যবসায়ীরা কম খরচে পচা বা নিম্নমানের খাদ্যে কেমিক্যাল মিশিয়ে বেশি দামে বিক্রি করে দ্রুত ধনী হওয়ার বা অধিক মুনাফা লাভের লোভে এটি করে থাকে। সামাজিক ব্যাধি হিসেবে এটি এমন একটি ব্যাধি যা কোনোভাবেই দূরে সরিয়ে রাখা যায় না, যার ফলে ক্রমাগত বাড়ছে পেটের পীড়া, আলসার, দৃষ্টিহীনতা, এমনকি ক্যান্সারের মতো মরণ ব্যাধিও রোগও কি এটি সৃষ্টি করে। উদ্দীপকের সামাজিক ব্যাধি হিসেবে কোনটিকে নির্দেশ করা হয়েছে? কোনটিকে? খাদ্যে ভেজালকে নির্দেশ করা হয়েছে। ক্ষতিকর কেমিক্যাল ও ভেজালযুক্ত খাবার নিয়মিত খেলে পেটের রোগ, আলসার ও পরবর্তীতে লিভার ও কিডনি নষ্ট হয়ে ক্যান্সারের দিকে নিয়ে যায়। দুধ ও মাছে কোন ক্ষতিকর পদার্থ বা কোন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো হয়? ফরমালিন মেশানো হয়। ক্ষতিকর ফরমালিন মেশানো হয়। মাছ ও দুধ যেন না পচে যায় বা অনেকদিন পর্যন্ত পচনমুক্ত থাকে, এজন্য অসাধু ব্যবসায়ীরা শিল্প কারখানায় ব্যবহৃত ফরমালিন মেশায়। বাজারে মাছ ও শাকসবজি দীর্ঘ সময় তাজা রাখার জন্য ব্যবহার করা হচ্ছে ফরমালিন। এতে কি হয়? এতে লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়। ফরমালিন একটি বিষাক্ত রাসায়নিক। বিষাক্ত উপাদান দূর করার মূল কাজ লিভার ও কিডনির, তাই ফরমালিনযুক্ত খাবার খেলে সবার আগে এই দুইটি অঙ্গই কি অকেজ হতে থাকে, লিভার ও কিডনি। নিরাপদ খাদ্য নিশ্চিতে যে প্রতিষ্ঠানটি কাজ করে, বিএসটিআই কাজ করে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট পণ্যের মান পরীক্ষা করে এবং খাদ্যদ্রব্য নিরাপদ কিনা তা সার্টিফাই করে বিএসটিআই। পচনশীল খাবারের পচন রোধ করার জন্য কি ব্যবহার করা হয়? ফরমালিন ব্যবহার করা হয়। ফরমালিন মূলত জীবদেহের কোষগুলোকে পচনের হাত থেকে রক্ষা করতে মৃতদেহ সংরক্ষণে ব্যবহার করা হতো, যা পরবর্তীতে খাবারের পচন রোধে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। ডিডিটি কি? ডিডিটি হচ্ছে কি একটি নিষিদ্ধ কীটনাশক। এটি অতি বিষাক্ত রাসায়নিক যৌগ যা পরিবেশ ও জনস্বাস্থ্যের তীব্র ক্ষতির কারণে বিশ্বব্যাপী নিষিদ্ধ করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন কত সালে পাশ করা হয়? 2013 সালে নিরাপদ খাদ্য আইন পাশ করা হয়। খাদ্য ভেজাল প্রতিরোধ ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে 2013 সালে নিরাপদ খাদ্য আইন পাশ করা হয়। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পরিবেশবাদের শক্তি কোনটি? পরিবেশবাদের শক্তি হচ্ছে কোনটা? সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুৎ একটি নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব শক্তি যা কয়লা ও তেলের মতো কার্বন নির্গমন করে না। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় আমাদের করণীয় কি? যে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই সবচেয়ে প্রাথমিক ও কার্যকর পদক্ষেপ। জলবায়ু পরিবর্তনের ফলে কি হয়? সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়। বৈশ্বিক উষ্ণায়নের কারণে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করে, যার ফলে সাগরের পানির সমতল বা উচ্চতা কি বৃদ্ধি পায়। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় কি বৃদ্ধি পেয়েছে? লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। সমুদ্রের পানির উচ্চতা ও উষ্ণতা বাড়লে সাগরের নোনা জল মিঠা পানির নদী ও চাষের জমিতে প্রবেশ করার ফলে কি লবণাক্ততা বেড়ে যায়। শীতকাল হওয়া সত্ত্বেও আজকাল ফ্যান ছেড়ে ঘুমাতে হয়, এ অবস্থাটি
কোন নাগরিক সমস্যাকে নির্দেশ করে? জলবায়ু পরিবর্তন জনিত যে নাগরিক সমস্যা আসে সেটাকেই কি নির্দেশ করে? স্বাভাবিক ঋতুচক্র বদলে যাওয়া এবং অসময়ে অতিরিক্ত গরম পড়া সরাসরি জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাবকে কি নির্দেশ করে? পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মূল কারণ কি? পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পেয়ে তাপ আটকে রাখছে, যা পৃথিবীকে কি ক্রমেই উত্তপ্ত করে তুলছে। প্রতি বছর কোন তারিখে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়? কোন তারিখে? ৩ ডিসেম্বর। ১৯৯২ সাল থেকে জাতিসংঘ কর্তৃক প্রতি বছর ৩ ডিসেম্বর তারিখটিকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? বিশেষ চাহিদার জনগোষ্ঠী হচ্ছে কারা? প্রতিবন্ধীরা। শারীরিক বা মানসিকভাবে চ্যালেঞ্জড বা প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন ও শিক্ষা জীবনের সুবিধার জন্য বিশেষ ধরনের সাহায্য বা সাপোর্ট প্রয়োজন হয়, তাই তারা কি বিশেষ চাহিদার জনগোষ্ঠী। ব্রেইল সামর্থ্য কাদের শিক্ষা উপকরণ? এটি কি কাদের? দৃষ্টি প্রতিবন্ধী যারা তাদের। ব্রেইল হলো উঁচু উঁচু বিন্দুর সমন্বয়ে তৈরি বিশেষ পপ আপ পদ্ধতি, যার উপর হাত বুলিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা পড়াশোনা করে। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালনের উদ্দেশ্য কি? সচেতনতা বৃদ্ধি, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সক্ষমতা ও তাদের প্রতি সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ ও সচেতন করাই এই দিবসের প্রধান লক্ষ্য। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর জন্য সবচেয়ে বেশি কোনটি প্রয়োজন? যে তাদের উপযোগী শিক্ষা প্রশিক্ষণের সুব্যবস্থা নিশ্চিত করা। শুধু দয়া বা সহানুভূতি নয়, তাদের স্বাবলম্বী করার জন্য তাদের উপযোগী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ দেওয়াই কি সবচেয়ে বড় সমাধান। ইভটিজিং এর অন্যতম কারণ কোনটি? ইভটিজিং এর অন্যতম কারণ হচ্ছে কি যে সামাজিক অবক্ষয়। সমাজের নৈতিক মূল্যবোধ, সুষ্ঠু দৃষ্টিভঙ্গি ও পারিবারিক শিক্ষার অভাব তথা সার্বিক সামাজিক অবক্ষয়ের ফলে কি ইভটিজিং বা নারী উত্ত্যক্তকরণের মতো অপরাধ বৃদ্ধি পায়। তো এই ছিল পৌরনীতি দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ, সবগুলো অধ্যায় একসাথে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ সকলকে।